আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সিলেট পিটিআর নিয়মিত লাইভে হাজির হয়েছে এবং আপনারা জানেন আমরা ধর্ম ও পর্যটন নিয়ে ইতিমধ্যে 2টি এপিসোড আপনারা দেখেছেন। আজকে আমরা তৃতীয় পর্বতে আছি। আমরা প্রথম এপিসোড করেছিলাম ইসলামিক পর্যটন, দ্বিতীয়টি করেছি হালাল পর্যটন এবং আজকে যে পর্বটা নিয়ে আমরা আলোচনা করব, হয়তো আপনারা অনেকেই সিলেট পিটিআর মাধ্যমেই হয়তো প্রথম এই কথাটি শুনলেন যে তালাক পর্যটন। এই পর্যটন নিয়ে আসলে আমরাও জানতাম না। আমরা মোহাম্মদ জামিল আহমেদ ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা জানার পরে আসলে সিলেট পিডিয়া থেকে আমরা আগ্রহ প্রকাশ করি এবং উনিও সম্মতি প্রদান করাতেই আসলে আজকে আমরা এটা নিয়ে আজকে আমরা তৃতীয়তম পর্বতে আছি। আপনারা সবাই জানেন যে মোহাম্মদ জামিউল আহমেদ পর্যটন ব্যক্তিত্ব, লেখক ও গবেষক এবং দীর্ঘদিন ধরে উনি বাংলাদেশের পর্যটন নিয়ে কাজ করছেন এবং দেশের বাহিরেও বাংলাদেশের পর্যটনকে কিভাবে পরিচয় করানো যায় এই বিষয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়ত উনি লিখে যাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে। আপনাকে আমাদের সিলেট পিডিয়া লাইভে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে একটা বিষয় জানবো যে এটা একটা ব্যতিক্রমী বিষয়। আমরা সাধারণত জানি যে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে সেপারেশন বলেন বা আমরা মুসলমান হিসেবে তালাক বলে থাকি। মুসলমান ধর্মের ক্ষেত্রে বিবাহ যখন বিচ্ছেদ হয়, সেপারেশন হয়, স্বামী হাজবেন্ড এন্ড ওয়াইফ আলাদা হন, তখন আমরা তালাকের কথা শুনে থাকি। এই যে আপনি 7 থেকে 8 বছর আগে আমরা জানি আপনি একটি ভ্রমণ বিষয়ক ম্যাগাজিনে যে তালাক পর্যটন নিয়ে একটি লেখা লিখলেন, এটা নিয়ে অনেক হইচই হলো। ব্যাপারটি আসলে কি আমাদেরকে যদি একটু বলেন। হ্যাঁ, ব্যাপারটি হঠাৎ শুনলে একটু কেমন কেমন লাগে এবং আমার এই লেখাটা ওই ম্যাগাজিনে প্রকাশ হওয়ার পরে এটা নিয়ে খুব কাড়াকাড়ি হইচই হলো। তা আমাকে অনেকেই জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি, তালাকের সাথে ট্যুরিজমের আবার সম্পর্ক হলো কি করে, এটা কি ব্যাপার? তা আমি বললাম যে ব্যাপারটা আমার কাছেও প্রথমকে একটু আচমকা ছিল, আমিও নিজেও একটু ভাবছিলাম যে ব্যাপারটা কি। তারপরে আমি এটা নিয়ে অনেক স্টাডি করলাম, স্টাডি করার পরে যেটা জানলাম যে পর্যটনের সাথে কিভাবে এটা সম্পৃক্ত। এটা আসলে অনেক আগে থেকেই চলছিল, এটা গোপনে চলছিল এই কারবারটা, কিন্তু পরে এক সময় প্রকাশ পেয়ে যায়। এই প্রকাশ পাওয়ার পরে কিন্তু এই যে বোঝা গেল যে এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে, কারণ ট্যুরিজম যেখানে সেখানেই কিন্তু অর্থ লেনদেনের ব্যাপার আছে। তো তার সাথে অর্থের লেনদেন চলছিল কোনো এক জায়গায়, এটার একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত ইতিহাস হয়তো আমরা যখন বলবো তখন সেটা প্রকাশ পাবে। এবং আমি এই জন্য এটার প্রতি আগ্রহ প্রকাশ করে এটা স্টাডি করলাম, তারপরে আমি জিনিসটাকে সামনে নিয়ে আসলাম যে হ্যাঁ, আসলে তো এটা সম্ভাবনা শুধু যে পৃথিবীর অন্যান্য দেশে আছে, আমাদের দেশেও আছে। এটার থেকে এই সূত্রপাত হলো আর কি। আচ্ছা, এত কিছু থাকতে এই তালাকের মতো একটা নাজুক বিষয় পর্যটনের স্থান পেল কিভাবে? হ্যাঁ, এই যে বললাম একটু আগে, আমি যেটা ইঙ্গিত করেছিলাম, যেটা আসলে কেউ জানতো না। আমরা তো ব্রিটিশদেরকে বলি না চাণক্য, তাই না? তারা কি করতো, তারা যে ধনকুবের মানুষ, যারা যে ধনাঢ্য ব্যক্তি, তো তাদের এর মধ্যে যেমন ডিভোর্সের প্রয়োজন দেখা দিত, তো আইনি কিছু সমস্যা থাকতো, কারণ পৃথিবীর অনেক দেশে ডিভোর্স যেটা হয়, যেটা আমরা ডিভোর্স বলি যেটাকে, বা এই যে তালাক যেটা হয়, সেটার জন্য আমাদের তো প্রত্যেক ধর্মেই কিন্তু ধর্মীয় কিছু কিছু বিধান আছে। যেমন আমাদের মানে শরিয়া অনুযায়ী একটা বিধান আছে, শরীয়ত অনুযায়ী যেটা আমরা বলি। আর আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় একটা আইন থাকে, যে যেহেতু এটা একটা চুক্তি, সেই চুক্তিটা যেহেতু ভঙ্গ হবে, তখন কিন্তু নিয়ম কানুনের ভিতর দিয়ে, আইনের ভিতর দিয়ে যেতে হয়। তো এতে হয় কি, একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেক দেশে হয়ে যায়, কোনো 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 দেশে কয়েক মাস, কোনো কোনো দেশে কয়েক বছর লেগে যায়। তো এই বিড়ম্বনা থেকে বেরিয়ে আসার জন্য যারা ধনাঢ্য ব্যক্তি, তারা সরাসরি চলে যেত সেই ইংল্যান্ডে। ইংল্যান্ডে কিন্তু তারা ওই আইনের মার পেছে ফেলে এদের কাছ থেকে প্রচুর টাকা নিত এবং এই তাদের ডিভোর্সের কাজটা করে দিত। তো এটা একসময় এমন পর্যায়ে চলে গেছিল যে লর্ড জাস্টিস থর্প নামে একজন বিচারপতি, উনি বলেছিলেন যে এটা তো সাশ্রয়ী না হয়ে এটা তো অপচয়ী হচ্ছে, এত টাকা পয়সা খরচ হচ্ছে। তো পরবর্তীতে কিন্তু ফ্রান্স বা পাশাপাশি পাশের কিছু দেশ তারা জানলো, কিন্তু তারপরেও কিন্তু ব্যাপারটা গোপন ছিল। কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে এটা প্রকাশ পেয়ে গেল এবং এটা পর্যটনের যে একটা শাখা হিসেবে ওরা ব্যবহার করছে, এটা প্রকাশ পাওয়ার পরে অনেকেই কিন্তু এগিয়ে আসে। তাহলে এই যে বিষয়টা আপনি ব্রিটিশদের মাধ্যমে আসলে এই বিষয়টার সূত্রপাত আপনি এই কথা বলছিলেন। এক্ষেত্রে যেহেতু ব্রিটিশরা আমাদের দেশে আমাদের এই সাবকন্টিনেন্টটা শাসন করেছে, আপনি কি এরকম কোনো সূত্র পেয়েছিলেন কিনা যে আমাদের এই অঞ্চল থেকে মানুষজন আসলে ওইখানে যাচ্ছেন ডিভোর্সের জন্য? হ্যাঁ, ডিভোর্সের জন্য আমাদের শুধু দেশ বলবো কেন, আমাদের দেশেও তো ধনাঢ্য ব্যক্তিরা ব্রিটিশদের সাথে আগেও সম্পর্ক ছিল, এখনো আছে, তাই না? তো এখানে অনেকেই আমরা জানি না, গোপনে কিন্তু এই কাজগুলো চলে। এটা গোপনে ধনাঢ্য ব্যক্তিরা মনে করে সে যে লন্ডনে সবাই যাচ্ছে, যে উনি লন্ডনে গেছেন, বিদেশ সফরে গেছেন, কিন্তু এখানে গিয়ে কিন্তু ওই পর্বটা শেষ করছেন গোপনে। এটা কাজটা আমি আগেই বলেছি, এটা গোপনে চলতো।
তো শুধু যে এটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, শুধু ওটা কলোনিয়াল কান্ট্রি গুলোতে তারা কিন্তু একটা সিস্টেম তৈরি করে রেখেছিল যে যারা ধনী ব্যক্তি তারা চুপে চুপে ওখানে চলে গেল, তাদের এই কাজটা তারা এখান থেকে সেরে ফেলত। আচ্ছা, তাহলে এটা ছাড়তেনটা কিভাবে? ধরেন কেউ এটা কি এরকম কোনো কিছু ছিল? সাপোজ ভারতবর্ষে কেউ থাকেন, ওইখানে উনি বিবাহ করেছিলেন, ওইখানে গিয়ে উনি ডিভোর্স দিলেন, ওইখানে থাকলেন, মানে এটা কি এরকম কোনো কিছু ছিল কিনা? ওইভাবে এস্টাবলিশ করেছিলেন ওনারা? না, এটা এস্টাবলিশড অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখানে যেটা বললাম যে আমি, যে পর্যটনের কাজটা কি, পর্যটন হচ্ছে যখন একজন কেউ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো ভ্রমণে যায়, তাই না? তো তার এই যে তার সাথে কিন্তু বেশ কিছু সেবার প্রয়োজন আছে, যেমন সে একটা দেশে যাবে, কোথাও যাবে, তার বিমানে যাক বা বাসে যাক বা ট্রেনে যাক, তাই না, তার এই ব্যবস্থাটা করতে হবে, ওইখানে গেলে তার থাকতে হবে, তাকে খেতে হবে। তার সাথে যেহেতু এই প্রক্রিয়াটা জুড়ে দিল যে এই তালাকের কাজটা তোমার আমি করে দিব, তাহলে এটা একটা প্যাকেজ হয়ে গেল। তো সেই প্যাকেজ হিসাবে বিক্রি করতো। তো পরবর্তীতে এটা যেহেতু জানাজানি হয়ে গেল, ওই যে বললাম আশেপাশে ফ্রান্স বা অন্যান্য কিছু দেশ, আর ইদানিং এসে যে এই নতুন কি বলবো, এই যে নতুন মিলেনিয়ামে এসে কিন্তু এটা মানে রোমানিয়ায় প্রথম, এটা কিন্তু প্রথম বিস্ফোরণ ঘটায়। তারপরে কিন্তু এটার একটা ইতিহাস এটা আবিষ্কার হয়ে গেল যে তালাক নিয়ে যে এই খেলাটা চলছে। কারণ আমরা মনে রাখতে হবে যে আমরা যে ট্যুরিজমের কথা বলি, পর্যটনের কথা বলি, পর্যটনের কিন্তু সূত্রপাত এই ব্রিটিশরাই করেছে, তাই না? আমরা থমাস কুকের কথা জানি। এই থমাস কুককে কিন্তু পর্যটনের জনক বলা হয়। উনি কোথাকার মানুষ? উনি হচ্ছে ব্রিটেনের মানুষ। তো তারা কিন্তু এই খেলাটা সবসময় খেলেছে। এই জন্য যে আমি বললাম আগে চাণক্য তাদেরকে, কিন্তু তাদের এই খেলাটা বুঝতে বুঝতে কিন্তু বিশ্ববাসীর অনেক সময় লেগেছে, এবং এটা এখন একটা কি বলে পরিচিতি পেয়ে গেছে পর্যটন হিসাবে, মানে তালাক পর্যটন হিসাবে, মানে ডিভোর্স ট্যুরিজম হিসাবে। আচ্ছা, তাহলে আপনার কাছে আমরা এখন যে বিষয়টা একটু জানতে চাইবো যে তালাকের যে ট্যুরিজমটা আছে বা তালাক জি, পর্যটন আমরা যেটা বলি, এর কোনো ভাগ আছে কিনা? হ্যাঁ, কোনো শাখা প্রশাখা বা কোনো কিছু আছে কিনা? এটা 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 স্বাভাবিকভাবে দুটো ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে কি, এটাকে আমি নাম দিয়েছিলাম যে ভাঙচুর এবং গড়পিট। এটা ভাঙচুর হচ্ছে কি, ব্রিটিশরা যে কাজটা করে, তারা হচ্ছে কি ডিভোর্সটা করে দিচ্ছে, তাই না? আর ইদানিং যেটা হয়েছে, আমি আসছি সেটা, ওই কাজটা যখন তারা করতো, পরে কিন্তু রোমানিয়া এটা খবর পেয়ে গেল। রোমানিয়া করলো কি, রোমানিয়া তারা এই সুযোগটা নিল। তারা করলো কি, যে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় প্যাকেজ বিক্রি করলো যে তোমরা আসো, তোমাদেরকে কম সময়ের ভিতরে আমরা মানে কম অর্থের বিনিময়ে তোমাদেরকে এটা করে দিব। তারা $3000 থেকে 5000, $7000, $10,000 এইভাবে বিক্রি করা শুরু করলো। জিনিসটা প্রকাশ পেয়ে গেল। তো প্রকাশ পেয়ে যাওয়ার পরে এই খেলা কিন্তু চলতে থাকলো। এটা হলো, এটাকে আমি নাম দিয়েছি যে ডিভোর্সটা করে দিচ্ছে, অর্থাৎ ভাঙচুর হয়ে যাচ্ছে, তাই না? একটা 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 এই যে কি বলবো, একটা হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে সেটা তারা বিচ্ছিন্ন করে দিচ্ছে। অন্যদিকে হলো কি, এই এই ইদানিং এসে এই 2007-08-এর দিকে যখন এই যে বিশ্ব মন্দা চলছিল, তখন আমাদের পাশের দেশের এক ভদ্রলোক একটা বিস্ফোরণ ঘটালো। আমাদের পাশে ভারতের একজন ট্যুর অপারেটর, বোম্বের, ওনার নাম হচ্ছে বিজেশ থাক্কার। তো ওনার যখন এই ব্যবসায়িক মান্দা যাচ্ছিল ট্যুর অপারেটর হিসেবে, উনি করলো কি, পরীক্ষামূলক ভাবে ওনার এক বন্ধু ডিভোর্স হয়ে যাচ্ছিল, উনি মাঝখানে এটা মিডিয়েটর হিসেবে মধ্যস্থতা করে সে এটাকে টিকে দিল। তারপরে ওইখান থেকে সে ভাবলো যে ব্রিটিশরা বা অন্যান্য দেশে যেহেতু ডিভোর্স করে দিচ্ছে, তাইলে এটা তারা ভেঙে দিচ্ছে, আইলা তাইলে কি আমি এটাকে রক্ষা করার জন্য কি একটা ব্যবসা আনতে পারি, এই তালাক পর্যটনটাকে, মানে ডিভোর্স ট্যুরিজমটাকে। এবং সে পরীক্ষামূলক ভাবে এটা কাজ করতে গিয়ে প্রথমে সে $1500 থেকে $2000 প্যাকেজ বিক্রি করা শুরু করলো। এবং এটা কাজটা হয় কি, ওইখানে একজন কাউন্সিলর থাকে, ওই যে গাইড যিনি থাকে না ট্যুরিজমে গ্রুপের সাথে, ওইখানে কিন্তু ওই থাকে। তো এটা সব জায়গায় হচ্ছে কি, ওই গাইড করে কি, ওই গাইড সাথে থাকবে কাউন্সিলর হিসাবে। এটাকে যারা যতটুকু টাকা খরচ করতে পারে, যেমন আমাদের দেশের ভিতরে কেউ থাকলো, তাকে বিভিন্ন একটা রিসোর্টে, ঢাকার বাইরে বা সিলেটে বা অন্য কোনো জায়গায় বা চট্টগ্রামে নিয়ে গেল। আবার যদি ধন্যাঢ্য ব্যক্তি হয়, তাকে হয়তো থাইল্যান্ড নিয়ে গেল, মালয়েশিয়া নিয়ে গেল, সিঙ্গাপুর নিয়ে গেল। বাইরে গিয়ে ওই কাউন্সিলিং করলো ওই হাজব্যান্ড এন্ড ওয়াইফকে, এবং তাদের মধ্যে এটা এই বন্ধনটা ঠিক করে দিল। এর গড়পিট আমি নাম দিয়েছি এটাকে, যে এই এই সংসারটাকে আর ভাঙতে দিল না। তো এই জন্য তাহলে ওই তালাক পর্যটনের দুটো ভাগ হয়ে গেল। একটা হচ্ছে ডিভোর্স করে দিচ্ছে, আর একটা হচ্ছে নন ডিভোর্সি, অর্থাৎ একদিকে এটা ভেঙে দিচ্ছে আর একদিকে একটা গড়ে দিচ্ছে। যার জন্য ওই তালাক পর্যটনের কিন্তু দুটো ভাগ স্পষ্ট হয়ে গেল।
জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা এই বিষয়টা জানলাম এবং আমি যে বিষয়টা একটু আপনার কথা প্রসঙ্গে যে বিষয়টা আসলো, আমি বেশ কিছুদিন আগে একটা হিন্দি মুভি দেখেছিলাম। এই যে আপনি যে সিকোয়েন্সটা যেভাবে বললেন যে একজন পর্যটনের সাথে একজন গাইড হিসাবে এবারে কাউন্সিলরকে পাঠায়, এরকম একটা তামিল মুভিতে আমি এরকম একটা সিন ছিল এবং একটা হিন্দি সিনেমাতে এই বিষয়গুলো দেখেছি। তার মানে এটা আসলে বৈশ্বিক ভাবে যে বড় আকারে ব্যবসার দিকে যাচ্ছে এই বিষয়টা এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে অবশ্যই, খুব পরিষ্কার পরিষ্কার হচ্ছে। এখন অবশ্যই। আপনার কাছ থেকে আমরা যে বিষয়টা একটু জানতে চাইবো যে আমাদের দেশে, আমাদের মতো বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রির দেশ, এই দেশে এটার সম্ভাবনাটাকে আপনি কতটুকু দেখেন? অবশ্যই খুবই সম্ভাবনা আছে। কেন আমরা জানি না, ইদানিং কিন্তু আমাদের দেশে ডিভোর্স বিশেষ করে শহর অঞ্চলে খুব বেশি বেড়ে গেছে। পত্রপত্রিকা থেকে আমরা যা জানতে পারি, ঢাকা শহরে প্রতিদিন এটা অবিশ্বাস্য 50টি বিবাহ বিচ্ছেদ ঘটছে, এটা রেকর্ডে। তাহলে রেকর্ডের বাইরে, তাই না, আরো অনেক আছে। তো এই যে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এইগুলোকে কিন্তু, এই যে তালাক পর্যটন কিন্তু, এই যে বিবাহ বিচ্ছেদ গুলো ঘটছে, এগুলো কিন্তু রক্ষা করতে পারে যদি এগিয়ে আসে, উদ্যোগ নেওয়া হয়। এই কাজটা কিন্তু আমাদের মধ্যে যারা ট্যুর অপারেটর আছে, তারা তো অনেকেই শুধু ওই যে আমি বলি যে ওই ট্রেডিশনাল ট্যুর অপারেশন নিয়ে ব্যস্ত আছে, কিন্তু এই যে নতুন নতুন চিন্তা যেটা, যে এখানে এটা উদ্যোগ নিতে হবে ট্যুর অপারেটরদেরকে, কিছু হয়তো সরকারি সাপোর্ট লাগবে, তাই না, নিয়ে যদি এই প্যাকেজ গুলো তৈরি করা হয়, তাহলে এই যে নতুন যে একটা ট্রেন্ড আসছে আমাদের মধ্যে, যে বিশেষ করে শহর অঞ্চলে, এবং আমি ঢাকার কথা বললাম যেখানে প্রতিদিন রেকর্ডে আছে 50টা বিবাহ বিচ্ছেদ করছে, তার মানে এখন আরো বেশি করছে। তো এইগুলোকে যদি উদ্যোগ নিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু একটা ধর্মীয় কাজ হচ্ছে, একটা সামাজিক কাজ হচ্ছে, এখানে একটা সওয়াবও হতে পারে, পাশাপাশি কিন্তু অর্থ উপার্জন হতে পারে, তাই না, পর্যটনের জন্য কিন্তু একটা লাভবান একটা ব্যাপার। মানে ট্যুর অপারেটররা তাদের একটা নতুন ব্যবসায়িক কার্যক্রম তারা চালাতে পারছে। তো আর যেহেতু আমাদের এখানে এত ঘনবসতি, এবং আমাদের তো প্রায় 17-18 কোটি মানুষ, এবং এখানে যেভাবে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে, এখানে কিন্তু এই কাজটুকু করলে, এই তালাক পর্যটনটাকে কাজে লাগালে, আমরা কিন্তু অনেকেই সব দিকে সবাই উপকৃত হতে পারে। একটা 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 পরিবার যেরকম রক্ষা পেতে পারে, ঠিক এরকম একজন ট্যুর অপারেটরও কিন্তু সে অর্থ উপার্জন করতে পারে, এবং সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সবভাবে আমরা উপকৃত হতে পারি। আচ্ছা, আমরা তাহলে আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাইবো। যেমন আমরা কিছুদিন আগে সিলেট পিডিয়াতে একটা আমরা অনুষ্ঠান করেছিলাম, যদিও এটা আমি উপস্থাপনা করি না, এটা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার করেন এবং আমাদের আমার আইন আমার অধিকারে এই বিষয়টা আপনি এপিসোডটা দেখেছিলেন এবং আপনি কমেন্টসও করেছিলেন যে হুম। ওইখানে ওনারা যে তথ্যপত্র দিয়েছিলেন আসলে এটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে যে আমাদের দেশের আসলে বিবাহ বিচ্ছেদ। তো আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা একটু আমি জানতে চাইবো, ধরেন আপনি যেটা অন্যান্য দেশের কথা বলছিলেন এবং এই ক্ষেত্রে যেমন যে একজন সাইকোলজিস্ট বলেন বা যিনি একজন মোটিভেটরই যেই সাথে থাকুন না কেন, এটা আপনার কি মনে হয় যখন দুইটা হাজবেন্ড এন্ড ওয়াইফ আসলে ডিভোর্সের দিকে যাচ্ছে, উনাদেরকে রাজি করে কি একসাথে একটা জায়গাতে পাঠানো সম্ভব কিনা? হ্যাঁ, এটা এটা হয় কি, ওনারা কিভাবে মোটিভেট করবেন এই বিষয়টা? হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা তো কোনো ট্যুর অপারেটর তো কাউকে গিয়ে ডেকে নিয়ে আসতে পারবে না, তাই না, ধরা দিতে হবে। তো এটা সূত্রটা হচ্ছে, যদি একজনই স্বামী অথবা স্ত্রী, যে কোনো একজনই যদি এই যে যে ট্যুর অপারেটর বা যার কাছে কাউন্সিলর আছে বা যাদের এই ক্ষমতা আছে তাদের সাথে যোগাযোগ করে, তাহলে উনি হয়তো, হয় না আমরা বিয়ে যেরকম ঘটক কি করে দুই পক্ষকে এক করে বিয়ের ব্যবস্থা করে, তাহলে এই কাজটা তো অনেকটাই ঘটকের মতোই, কিন্তু যে আরেক পক্ষের সাথে যোগাযোগ করে হয়তো সে চেষ্টা করবে, কাউন্সিলরের কাজ হবে, বোঝানোর চেষ্টা করবে, আস্তে আস্তে হয়তো দুইজনকে পাশাপাশি নিয়ে আসতে পারে। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুইজনই কিন্তু ধরা দেবে, তাই না, দুইজনই রাজি হবে, দুইজনই মনের থেকে হয়তো চাচ্ছে, হয়তো সহ্য করতে পারছে না, বা একদিকে চাচ্ছে কিন্তু আবার মন থেকে এটাও চাচ্ছে, তারা অন্তত হয়তো রাজি হবে যে ঠিক আছে বসি, ব্যাপারটা বুঝার চেষ্টা করি। তো এই যখন বুঝতে গিয়ে বসতে যাবে, তখন কিন্তু এই কাউন্সিলর কিন্তু তাদেরকে মোটিভেট করার চেষ্টা করবে, তাই না, মোটিভেট করলে হয়তো কাজটা হয়ে যাবে। এবং এটা হচ্ছে বলেই তো, এটা যে ফল পাওয়া যাচ্ছে বলেই তো এটা পৃথিবীতে এত বিকাশ লাভ করেছে। এবং আমাদের পাশের দেশের কথা তো আমি বললাম, এই যে ভদ্রলোকের নাম বললাম, বিজেশ থাক্কা, এই ভদ্রলোক তো এই সার্থকতাটা তো এমনি পায় নাই, এটা তো ফলাফল অনুকূল ছিল বলেই পেয়েছে। অতএব আমি মনে করি যে এখানে এই কাজটা করা কোনো দুরূহ কাজ না, অত্যন্ত সহজ কাজ, তবে উদ্যোগ নিতে হবে। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে, এবং উদ্যোগ নিলেই, ওই যে কয় না, বেড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে, তো এই উদ্যোগটা নিলে কিন্তু আস্তে আস্তে
আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলে চলে এসেছি। আমরা যে বিষয়টা আমি আসলে আপনাকে একটু অবহিত করতে চাই, গতকালকে আমি ইউটিউবে এরকম একটা নাটক দেখছিলাম, নাটকটার নামটাও ছিল বিবাহ বিচ্ছেদ। জাস্ট আমি আপনাকে পরিসংখ্যানের জন্য এবং মানুষের ইন্টারেস্টটা এই বিষয়টায় কতটুকু, এটার জন্য কি পরিমাণ সার্চ হয় এটা বোঝানোর জন্য বলছি। ওনারা 1 সপ্তাহ আগে এই ভিডিওটি আপলোড করেছেন এবং এটার 3.3 মিলিয়ন মানুষ এই চিন্তা নাটকটি করুন। দেখেছেন শুধু বিবাহ বিচ্ছেদের জন্য। তাহলে আমরা আসলে ধরে নিতে পারি, আমরা আসলে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, বা আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন, আমাদের দেশে এটা নিয়ে আসলে মানুষের ইন্টারেস্ট আছে, এবং আমরা যদি এই বিষয়টাকে একটু ভালোভাবে উপস্থাপনা করতে পারি, আমাদের ট্যুর অপারেটররা যদি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় এই তালাক পর্যটনটার ক্ষেত্রে আমাদের দেশে একটা বড় ধরনের সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে 3টা এপিসোডেই কষ্ট করে সময় দিয়েছেন, এবং আমরা আপনার হ্যাঁ কাছ থেকে ইসলামিক পর্যটন, হালাল পর্যটন এবং তালাক পর্যটনের বিষয়ে বিস্তারিত আমরা জানলাম। এর জন্য সিলেট মিডিয়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যদি শেষ হ্যাঁ কোনো কথা বলতে চান। হ্যাঁ, সিলেট মিডিয়াকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে তারা এই যে আয়োজনটা করেছে, এটা তো আমি বলবো বাংলাদেশেই প্রথম, এবং এইভাবেই কাউকে না কাউকে শুরু করতে হয়। তো এই যে শুরুটা করলো, এই পর্বটা যে শুরু হইলো সিলেট মিডিয়ার মাধ্যমে, এই জন্য সিলেট মিডিয়াকে আমার পক্ষ থেকে মানে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক শ্রোতা যারা শুনলেন এবং নতুন একটি বিষয় নিয়ে, আশা করি এর থেকে কোনো না কোনো উপকার হয়তো আসবে, কারো ব্যক্তিগত জীবনেও আসতে পারে। আর ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে, দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে আবার অশেষ অশেষ ধন্যবাদ, এবং এই রোজার মাঝে এবং আমরা সবাই ভালো থাকবো এই আশাবাদ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের পূর্ববর্তী যে 2টা এপিসোড দেখলেন এবং আজকে আপনারা আমাদের তালাক এপিসোডটা, তালাক পর্যটনের এপিসোডটা দেখলেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা করব আপনারা যেভাবে সিলেট মিডিয়ার সাথে আছেন এবং আমাদের পরবর্তীতে আমাদের যতগুলো এপিসোড হবে আমাদের সাথে থাকবেন, আমাদের চলার পথে আপনাদের উৎসাহ আমাদেরকে কাজে দিবে। আশা করছি আপনারা এই প্যান্ডামিকের সময় সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।